ভারতের মাটিতে মমি কেমন আশ্চর্য লাগে, তাই না? আর এই মমিটার সাথে তুতেন খামানের কি সম্পর্ক আছে? কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প তুতেন খামানের সন্ধানে। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তুতেন খামানের সন্ধানে। বন্ধুরা, গল্পটিকে ভালোভাবে অনুভব করার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। আমি তোমার জন্যে অপেক্ষা করছি। বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত আমাকে তোমার মনে পড়ে। আমি নিভৃতি। মনে পড়ে আমাদের সেই অসমাপ্ত ভালোবাসার কথা। মনে পড়ে সেই রক্তকয়ী ষড়যন্ত্রের কথা, যে ষড়যন্ত্র তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছিল। মনে পড়ে সেই তুতেন খামানের কথা। কিচ্ছু মনে নেই তোমার? হাজার হাজার বছর ধরে আমি এই শক্ত কাঠের কফিনে বড় বড় পাথরে মোড়া এই পিরামিডের কাল কুটিরে অপেক্ষা করছি, শুধু তোমাকে পাওয়ার জন্য। জোসেফ, আমার মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু আমার ভালোবাসার মৃত্যু হয়নি। তোমাকে না পেয়ে আমার জীবন কোনো দিন মুক্তি লাভ করবে না জোসেফ। আজও আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজও অপেক্ষা করছি তোমার জন্য জোসেফ। আবার সেই স্বপ্নটা, এই স্বপ্নটা বারবার কেন দেখি আমি? আমার ঘুমের দফারফা করে দেয় ঠিক রাত 2টো থেকে 2:30টে। আর এই সময়ের মাঝখানেই এই স্বপ্নটা বারবার আসে। সাইকিয়াট্রিস্টের দেয়া ওষুধ খেয়েও দেখছি কোনো কাজ হচ্ছে না। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপর একটু ঘুমানোর সময় পাই, আর এই স্বপ্নটা আমার চোখ থেকে ঘুম কেড়ে নিচ্ছে। অনির্বাণ একজন প্রত্নতত্ত্ববিদ, মানে আর্কোলজিস্ট। অনির্বাণ এখনও রয়েছে রাজস্থানে। তাসলেমপুর নামক একটা ছোট্ট গ্রামে তার খোঁড়াখুড়ির কাজ চলছে। রাজস্থানের এখানের আবহাওয়াটা খুব চরম ভাবপূর্ণ। সকালে খুব গরম আর রাতে ঠিক সেরকমই ঠান্ডা। সকাল 7টা থেকে কাজ শুরু হয়। যতক্ষণ মাথার উপর সূর্যদেব বিরাজমান থাকে ততক্ষণ কাজ চলে। অনির্বাণ ও তার টিম মেম্বাররা খুব জোর কদমেই কাজ চালাচ্ছে। সরকার মাথার উপর প্রেশার ক্রিয়েট করছে তাড়াতাড়ি এই গবেষণাটা শেষ করার জন্য। কয়েকদিন আগে তাসলেমপুর নামক এই গ্রামে জলের কষ্ট মেটানোর জন্য ন্যাশনাল ট্রি প্ল্যান অ্যান্ড বেটার ফিউচার নামক একটা সংস্থা এই তাসলেমপুর গ্রামটাকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য গাছ রোপণ করছিল। যেহেতু এই মাটিতে গাছ জন্মানোর সম্ভাবনা খুব কম, জলের স্তর অনেকটা নিচুতে থাকায় প্রায় 10-12 ফুট গর্ত করে এই গাছগুলো রোপণ করা হচ্ছিল।
আর এই গাছ বসানোর জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে একটা কয়েক হাজার বছর পুরনো সোনার মোহর পাওয়া যায়। পুলিশ মারফত সেই খবর ভারত সরকারের কাছে পৌঁছায়। সরকার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা সিল করে দেয়। তখন অনির্বাণ ও তার টিম মেম্বারের কাছে খবর যায় এই সোনার মোহরের রহস্য ভেদ করার জন্য। অনির্বাণ ওই সোনার মোহরটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে এটা ভারতের মুদ্রা নয়, এটা কোনো বৈদেশিক মুদ্রা। এটা অনেক বছরের পুরনো। সময়ের সঠিক গণনা সে এই মুহূর্তে করে উঠতে পারেনি। সেদিন মাটি খুঁড়তে খুঁড়তে টক করে একটা শব্দ হয়। শক্ত লোহার কোদালের আঘাতে মাটির ভিতরে কোনো ধাতব বস্তুর উপস্থিতি সেই শব্দের মাধ্যমে জানান দেয়। অনির্বাণ তার টিম মেম্বারকে আস্তে আস্তে মাটি খুঁড়তে বলে। অনেকক্ষণ মাটি খোঁড়াখুড়ি করার পর একটা কফিন বেরিয়ে আসে, আর সেই কফিনের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু সোনার মোহর। আস্তে আস্তে কফিনটাকে বাইরে নিয়ে আসা হয়। কফিনটাতে লোহার শিকল দিয়ে জড়িয়ে জড়িয়ে বাঁধা রয়েছে, যাতে কফিনটাকে কেউ সহজে খুলতে না পারে। কফিনের মুখেও রয়েছে একটা বহু পুরনো তালা। বহু বছর ধরে মাটির তলায় এইভাবে লোহার শিকল ও তালা পড়ে আছে, কিন্তু একটু জংয়ের ছিটে পোড়াও নেই। লোহার শিকল ও তালা যথেষ্ট কঠিন ও শক্ত। অনির্বাণ ও তার টিম মেম্বারের ঘাম ছুটে যায় ওই লোহার শিকল ও তালা খুলতে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত খুলতে সক্ষম হয় কফিনের ঢাকনাটিকে। কফিনের ভিতরে রয়েছে একটা মমি। সাদা ওষুধ মাখানো কাপড়ে মমিটার সারা শরীর আবৃত। মমিটার ওপরে রয়েছে একটা ছোট্ট তরোয়াল। ভারতের মাটিতে মমি, কেমন যেন একটা আশ্চর্য লাগে সকলের। কফিনটাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ল্যাবে। অনির্বাণের কৌতূহল বাড়িয়ে দেয় এই মমিটা। এর রহস্য উদ্ঘাটন করার জন্য দিনরাত ল্যাবেই কাটিয়ে দেয় অনির্বাণ। আস্তে আস্তে সাদা ওষুধ মাখানো কাপড় থেকে বার করা হয় মৃতদেহটিকে। মৃতদেহটি ছিল একটি পুরুষের। শক্তপোক্ত সবল শরীরের অধিকারী এই মৃতদেহটি। মৃতদেহটির গলায় রয়েছে একটা ক্যাংড়া বীজের লকেট। লকেটটা বড় অদ্ভুত দেখতে। লকেটটি সোনার তৈরি। ক্যাংড়া বীজের লকেটটির সুর দুটো লাল রঙের। বীজের চোখ দুটিতে সাদা রঙের পাথর বসানো রয়েছে। বীজেটির সারা শরীর ধূসর রঙের, আর পিছনের হুলটা রয়েছে লাল আর কালো রঙের সংমিশ্রণে, অনেকটা কালচে রঙের। রক্ত শুকিয়ে গেলে যেমন রং হয় ঠিক সেরকম। লকেটটি মৃতদেহটির বুক থেকে তুলে অনির্বাণ হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। লকেটটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে কেমন যেন একটা আকর্ষণ সৃষ্টি হয় লকেটটির প্রতি। লকেটটিকে টেবিলে রেখে অনির্বাণ মৃতদেহটিকে পর্যবেক্ষণ করতে থাকে। অনির্বাণ লক্ষ্য করে মৃতদেহটির সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ রয়েছে। তলপেটের কাছে একটা বড় ক্ষত দেখা যাচ্ছে। দেখে বোঝা যায় একটা ধারালো অস্ত্র দিয়ে শরীরের এপার ওপার করে দিয়েছে। মানে মমিতে রূপান্তরিত এই ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে। অনির্বাণ আরও লক্ষ্য করে যে মমিটার বুকে যে লকেটটা পাওয়া গিয়েছিল, ঠিক সেই রকম লকেটটির অনুরূপ একটা ক্যাংড়া বীজের উল্কি আঁকা রয়েছে মমিটার ডান হাতে। অনির্বাণ সোনার মোহরগুলো অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে ফেলে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে মোহরগুলো হলো মিশর দেশের। মোহরগুলোর উপর মিশরীয় লিপির ব্যবহার দেখা গেছে। আর তাছাড়া ওই মমিটার বুকে যে তরোয়াল রয়েছে, সেই তরোয়ালের হাতলের ঠিক নিচে একটা শিয়ালের মূর্তি রয়েছে। আর মিশরীয়রা শিয়ালকে দেবতা হিসেবে পুজো করত। আর ভারতের মাটিতে মমি পাওয়া গেলেও ভারতের মানুষ বা আর্যরা এই মমির ব্যবহার সেই সময় জানতো না। কিন্তু ভারতের মাটিতে এত বছরের পুরনো মমি এলো কোথা থেকে? এটাও একটা বিরাট বড় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ অনির্বাণকে। অনির্বাণ মিশরীয় সভ্যতার অনেক বই ঘাটে,
নেটে সার্চ করে, কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পায় না। অনেক বিশেষজ্ঞ ও সিনিয়রদের সাথে এ ব্যাপারে অনেক কথাবার্তা বলে, অনেক চর্চা চলে, কিন্তু কোনোভাবেই কোনো কিনারা খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত অনির্বাণ মনে মনে ঠিক করে যে ভারতের মাটি থেকে মমি পাওয়া এটা একটা বিরল ঘটনা, কিন্তু মমির মধ্যে থাকা মানুষটা ভারতের নয়, মিশরের। গলায় সোনার লকেট, হাতে ক্যাংড়া বীচের উল্কি, মমির সাথে রয়েছে একটা তরোয়াল, আর তরোয়ালের নিচে পাওয়া গেছে শিয়ালের মূর্তি। মমির হাতেও রয়েছে কিছু মূল্যবান পাথর বসানো সোনার আংটি, যেসব পাথর আজকের দুনিয়ায় কয়েক হাজার কোটি টাকা দিলেও এই পাথর খুঁজে পাওয়া যাবে না। এই সব পাথর এখন পৃথিবীর বুকে লুপ্ত পায়। মমির হাতে সোনার আংটি, গলায় ক্যাংড়া বীচের লকেট, হাতে ক্যাংড়া বীচের উল্কি, বুকের কাছে শোয়ানো তরোয়াল আর মমির ওপর মোহর পড়ে থাকতে দেখে বোঝা যায় যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, মানুষটি কোনো রাজা বা ফেরাও ছিলেন। সুতরাং এই মমির সূত্রপাত যেখানে, সেখানে গিয়েই এই রহস্যর সন্ধান করতে হবে। তাহলেই হয়তো এই বন্ধ ইতিহাসের দরজা খুলবে। তাহলে আমাকে রহস্যর জট খুলতে মিশরে যেতে হবে। আর এই রহস্যময় মমির ইতিহাস যদি আমি একবার বার করতে পারি, তাহলে এই মমির সাথে আমার নামও ইতিহাসের পাতায় জড়িয়ে যাবে, মনে মনে ভাবে অনির্বাণ। পরের সপ্তাহে সকালের ফ্লাইটে অনির্বাণ মিশরে এসে পৌঁছায়। আমেরিকার বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জন মিল্টন মিশরের পিরামিড নিয়ে গবেষণা করছেন। গবেষণার কাজে অনেক সুখ্যাতিও অর্জন করেছেন তিনি। অনির্বাণ প্রথমে তার সাথে ইমেল মারফত যোগাযোগ করে, তারপর একদিন ফোনে অনেক কথা হয় অনির্বাণের সাথে। জন মিল্টন অনির্বাণের প্রস্তাবে সহযোগিতার আশ্বাস দিলে অনির্বাণ মিশরে আসে। অনির্বাণ মিশরের একটা হোটেলে উঠেছে। আজ বিকেলবেলায় অ্যাপয়েন্টমেন্ট আছে জন মিল্টনের সাথে। হোটেল থেকে বেরিয়ে অনির্বাণ একটা ট্যাক্সি ভাড়া করে জন মিল্টনের বাংলোর সামনে এসে দাঁড়ায়। জন মিল্টন অনির্বাণকে ওয়েলকাম জানিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। 2 কাপ কড়া কফি ও বিস্কুট, পটেটো চিপসের সাথে অনির্বাণ ও জন মিল্টনের কথোপকথন চলতে থাকে। জন মিল্টন বলে, অনির্বাণ, তুমি ওই মমির ছবিগুলো এনেছো? সেগুলো আমায় একটু দেখাও দেখি। হ্যাঁ স্যার, এনেছি। অনির্বাণ ব্যাগ থেকে ছবিগুলো বার করে জন মিল্টনের হাতে দেয়। জন মিল্টন ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে থাকেন। প্রত্যেকটা ছবিতে আতশ কাচ বসিয়ে অনেকক্ষণ সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। তারপর ছবিগুলো টেবিলে রেখে জন মিল্টন আমেরিকার একটা দামি সিগারেট প্যাকেট বার করে অনির্বাণকে অফার করে। অনির্বাণ বলে, নো স্যার, থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না। জন মিল্টন বলে, তাহলে তোমাকে তো বেশ ভালো নেচারের ছেলে বলতে হবে। সিগারেট খাও না সেটা খুব ভালো, স্বাস্থ্যের দিক থেকেও আর মস্তিষ্কের দিক থেকেও। আমি অনেকবার চেষ্টা করেও এই নেশাটাকে ছাড়তে পারছি না। দিশলায় কাঠি ঠুকে একটা সিগারেট জ্বালিয়ে জন মিল্টন বলতে শুরু করে, আমি মিশরের মমি নিয়ে ঘাটাঘাটি করছি প্রায় 30 বছর ধরে। মিশরের পিরামিডের মমি ঘাঁটতে ঘাঁটতে আমার অভিজ্ঞতা কম হয়নি। মিশরের সমস্ত লিপি সম্বন্ধে আমি যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। আর প্রত্নতত্ত্ববিদের এসব কাজের সুবিধার জন্য আমার লেখা 2টি বইও প্রকাশ পেয়েছে। যাই হোক, এখন আলোচ্য বিষয়ে আসা যাক। তুমি যেসব ছবি আমাকে দেখালে অনির্বাণ, এই মমিটার ডান হাতে উল্কি করা রয়েছে, এটা হলো তুতেনখামানের বংশধরেরা এমনি উল্কি বা ট্যাটুর ব্যবহার করত। আমি এটা পুরোপুরি নিশ্চিন্ত যে এটা তুতেনখামানেরই কোনো বংশধর হবে। কিন্তু ভারতের মাটিতে সেই মমিটা পৌঁছালো কি করে, এটাই একটা বড় জিজ্ঞেস। যাই হোক, তুতেনখামানের রাজবংশের গল্পটা তোমায় বলি। তুতেনখামানের 2টি সন্তান, এক সন্তানের নাম ছিল জোসেফ, আর এক সন্তানের নাম ছিল আফ্রিদি। তুতেনখামানের বড় ছেলে ছিল জোসেফ,
কিন্তু তুতেন খামারের সিংহাসনে বসেছিল আফ্রিদি। তুতেন খামারের বড় ছেলে জোসেফের সম্বন্ধে মিশরের ইতিহাসে সেরকম কিছু তথ্য খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটা জানা গেছে যে কোনো একটা যুদ্ধক্ষেত্রে নাকি জোসেফ মারা যায়, কিন্তু তার পিরামিড বা মমি কিছুই খুঁজে পাওয়া যায়নি মিশরের মাটিতে। এখন আমার কৌতূহলবশত মনে হচ্ছে যে এই মমিটা জোসেফের, আর এটা নিশ্চিত করার জন্য জোসেফের ভাই আফ্রিদির মমির ডিএনএ টেস্ট করতে হবে, যা থেকে এই বন্ধ ইতিহাসের দরজা খুলবে। হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলা হয়নি অনির্বাণ, সেটা হলো আফ্রিদির স্ত্রী নেফরাতির কথা। নেফরাতির সাথে আফ্রিদির যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনই শিয়াল দেবতার মন্দিরে নিজের বুক কেটে হৃৎপিণ্ড বার করে ওই শিয়াল দেবতার পায়ের কাছে অর্পণ করে মারা যায় এই নেফরাতি। এটা সম্বন্ধে একটা পৌরাণিক গল্প কথা প্রচলিত আছে যে ওই শিয়াল দেবতার পায়ে যদি কেউ নিজের রক্ত বা শরীরের ভিতরের কোনো অংশ মানে চোখ, জিভ, হৃৎপিণ্ড, নাভি কেটে ওই শিয়াল দেবতাকে অর্পণ করতে পারে, তাহলে সেই মানুষটি অসীম ক্ষমতার অধিকারী হয়। এমনকি মৃত্যু হলেও মৃত্যু তাকে ছুঁতে পারে না যতক্ষণ না তার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। সেই ব্যক্তি মরেও অমর হয়ে যায়। এটা একটা গল্প কথা আর কি। তুমি তো জানোই মিশর মানেই কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিকের আতুর ঘর। যে সময় অন্যান্য প্রান্তের মানুষ ঠিকমতো নিজের আহার জোগাড় করতে পারত না, সেই সময় মিশরে এই মমি প্রথা প্রচলিত ছিল। এমন ওষুধ আর দ্রব্যাদি ব্যবহার করা হতো মমিতে, 1000 বছর পরেও সেই মমির পচন ঘটত না। এ বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি অনির্বাণ? হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে, তুমি কি কিছু খারাপ অনুভব করছো অনির্বাণ? হ্যাঁ স্যার, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি একটু বাড়ি যাব স্যার, আমাকে একটু হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন না স্যার। ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, না স্যার, ডাক্তারের কোনো প্রয়োজন নেই, আপনি আমায় হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। অনির্বাণ স্বপ্নে দেখেছে এক নারীকে নেফ্রেতি বলে পরিচয় দিতে। শুনেছে তুতেন খামানের কথা, শুনেছে জোসেফের কথা। ওই নেফ্রেতি বলে নারী মূর্তিটা তার স্বপ্নে এসে বারবার তাকে জোসেফ জোসেফ বলে ডেকেছে, যেগুলো শুধুমাত্র স্বপ্ন বলে উড়িয়ে দিয়ে এসেছে। যে স্বপ্নকে ভোলার জন্য অনির্বাণ মুটো মুটো ঘুমের ওষুধ খেয়েছে, সেই স্বপ্নর গল্পকথা ভারতের বাইরে মিশরে এসে জন মিল্টনের মুখ থেকে শুনে অনির্বাণের মাটি থেকে পা সরে যায়। মাথার রগগুলো ফেটে ওঠে, যন্ত্রণায় কাতরে ওঠে, চোখ মুখ লাল হয়ে ওঠে তার। জন মিল্টন ও তার সেক্রেটারি অনির্বাণকে গাড়ি করে তার হোটেলে পৌঁছে দিয়ে আসে। হোটেলে অনির্বাণের শরীর খুব খারাপ হয়ে ওঠে। আবার সেরকম হচ্ছে আমার, রগগুলো পুরো ফেটে যাচ্ছে আমার, খুব যন্ত্রণা হচ্ছে মাথার, আমি সহ্য করতে পারছি না। সাইকিয়াট্রিস্টের ঘুমের ওষুধটা দরকার, কোথায় যে রেখেছি খুঁজেও পাচ্ছি না। দরকারের সময় পাওয়া গেলেই হয়। ওই তো ব্যাগের ভিতর রয়েছে। জল 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 তারপর ক্লান্ত শরীর নিয়ে তীব্র যন্ত্রণা নিয়ে কিছুক্ষণ খাটে ছটফট করার পর ঘুমিয়ে পড়ে অনির্বাণ। সকাল তখন 11টা। মোবাইল ফোনের রিংটোনে অনির্বাণের ঘুম ভাঙে। অনির্বাণ দেখে জন মিল্টন ফোন করেছে তাকে। তা কেমন আছো এখন অনির্বাণ? হ্যাঁ স্যার, ভালোই আছি। বাবা, তুমি তো আমায় খুব ভয় খাইয়ে দিয়েছিলে। যাই হোক, এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ স্যার, ভালো আছে, সব ঠিক আছে। তোমার জন্য একটা ভালো গুড নিউজ আছে অনির্বাণ। তুমি যে কাজের জন্য এখানে এসেছো, খুব তাড়াতাড়ি সেই কাজ সফলতা পাবে বলে মনে হচ্ছে।
কারণ আমরা নেফ্রেতির পিরামিডের প্রত্নতাত্ত্বিক গবেষণা করার জন্য মিশরের গভর্নমেন্টের অনুমতি পেয়েছি। আর আমি নিঃসন্দেহ যে এই পিরামিড নেফ্রেতির মমি তোমার সমস্যার রহস্য ভেদ করতে অবশ্যই সাহায্য করবে। আমি রবিবার আমার এক সহকর্মী আর আমার পোষা কুকুর রকিকে নিয়ে সেই মমির অন্বেষণে যাচ্ছি। যদি তোমার শরীর ভালো থাকে তাহলে তুমি আমাদের সাথে যোগ দিতে পারো। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই আমি যাব স্যার। এটা তো আমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য স্যার। অসংখ্য ধন্যবাদ। 450 ফুট উঁচু, প্রায় 60 টন ওজনের, 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথরের খণ্ড দিয়ে তৈরি নেফ্রেতির এই পিরামিডটা। রবিবার প্রথম দিন, মমির সামনে তাঁবু খাটানো হয়েছে। পিরামিডের ভিতরে ঢোকার জন্য রাস্তা খননের কাজ চলছে জোর কদমে। অনির্বাণ ও জন মিল্টনের পরিচালনায় প্রায় 200 লেবার দিয়ে খুব দ্রুত গতিতে পিরামিডের রাস্তা খননের কাজ চলছে। 3 থেকে 4 দিন শুধুমাত্র সময় লেগে যায় পিরামিডের রাস্তা বার করতে। পিরামিডের রাস্তা বার হয়ে গেলে 200 জন লেবারের পারিশ্রমিক মিটিয়ে তাদের ছুটি দিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার প্রত্নতত্ত্বের দরকারি জিনিসপত্র ব্যাগে বোঝাই করে হাতে টর্চ নিয়ে পিরামিডের ভিতরে ঢোকে তারা। পিরামিডের ভিতরটা অনেকটা অন্ধকার গুহার মতো। ছোট ছোট পাথরের সিঁড়ি রয়েছে, আর সিঁড়ির মধ্য দিয়ে খুব সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাচ্ছে 3 জন প্রত্নতত্ত্ববিদ। মাথার উপর দিয়ে মাঝে মধ্যেই বাদুড় তার ডানা উড়িয়ে চিচি শব্দ করে উড়ে বেড়াচ্ছে। কিছুটা এগোনোর পরপরই পড়ছে একটার পর একটা বন্ধ দরজা। সেই সব দরজা ভাঙতে অনেকটা সময় লেগে যাচ্ছে, প্রায় 2 থেকে 3 দিন। বন্ধ দরজাগুলো এলোমেলো পাথর দিয়ে তৈরি। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে আজ সোমবার, মানে 8ম দিন। এদিকে খাবার দাবারও শেষের পথে। জন মিল্টনের পোষা কুকুর রকির অবস্থা খুব খারাপ। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই এই অবলা প্রাণীটির। জন মিল্টনের প্রত্নতত্ত্ব ইতিহাসের গবেষণায় সর্বদা প্রভুর সঙ্গী হিসেবে ছায়ার মতো ঘুরে বেড়াতো এই প্রাণীটা। অনেক মৃত্যুর কবল থেকেও বাঁচিয়েছে জন মিল্টনকে। রকির শরীরের অবস্থার খারাপ দেখে জন মিল্টন অনির্বাণকে বলে, অনির্বাণ, রকির শরীরের অবস্থা খুব খারাপ। এখানে থাকলে ও বাঁচবে না। আমি ওকে নিয়ে পিরামিডের বাইরে যাচ্ছি। আমার সাথে আমার সহকর্মীও চলে যাচ্ছে। তাহলে তুমি কি করবে? তুমি কি আমাদের সাথে পিরামিডের বাইরে যাবে? অনির্বাণ বলে, না স্যার, আমি এর শেষ না দেখে এই পথ ছাড়ব না। ঠিক আছে, ওয়েল ডান মাই বয়। হ্যাঁ, তোমাকে একটা ভালো কথা স্মরণ করিয়ে দিই। দেখো, আমাদের জীবনের কোনো ভরসা নেই। তাই বলছিলাম, এই অন্ধকার পিরামিডের মধ্যে তুমি যা নোটিশ করবে তা সবই তোমার ডায়েরিতে অবশ্যই নোট করবে। কারণ তুমি যা কাজ করতে যাচ্ছ তা ঐতিহাসিক। আর ঐতিহাসিকের সাক্ষী হিসেবে তোমার লেখা ডায়েরি তোমার প্রত্নতত্ত্ববিদের কেরিয়ারে একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে। এই বলে জন মিল্টন সিঁড়ি দিয়ে বাইরের পথের দিকে পা বাড়ায়। এই পিরামিডের ভিতর মোবাইল ফোনের কোনো টাওয়ার কাজ করে না। সমগ্র বিশ্বের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে অনির্বাণ পাথরের সিঁড়ি পেয়ে এগিয়ে যায়। কিছুটা এগোনোর পরেই একটা পাথরের দরজা পড়ে। অনির্বাণ শাবল দিয়ে একটা ঘা মারতেই দরজাটা খুলে যায়। অনির্বাণের একটু আশ্চর্য লাগে যে পাথরের দরজাগুলো ভাঙতে 3 জন মিলে 2-3 দিন সময় লেগে গেছে, কিন্তু হঠাৎ একটা সামান্য শাবলের এক ঘায়ে দরজাটা খুলে গেল। অনির্বাণ মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে আবার এগোতে থাকে। অনির্বাণের খুব খিদে পেয়েছে। ব্যাগ হাতড়ে একটা ছোট্ট শুকনো পাউরুটি পাওয়া যায়। খিদের জ্বালায় তাই হাউ মাউ করে খেতে থাকে, কিন্তু ওই ছোট্ট পাউরুটি তার খিদে নিবারণ করতে পারে না। তার সামনে দিয়ে একটা ক্যাংড়া বিছে তরতর গতিতে এগিয়ে যাচ্ছিল। অনির্বাণ ক্যাংড়া বিছেটার পিছনের হুলটাকে চেপে ধরে কড়মড় কড়মড় করে চিবিয়ে খেয়ে নেয়। অনির্বাণ একটার পর একটা পাথরের দরজা ভেঙে শক্ত পাথরের সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত পৌঁছায় সেই মমিটার ঘরে।
এই ঘরেই একটা পাথরের কফিনের মধ্যে রয়েছে নেফরাতের মৃতদেহ। ক্লান্ত শরীর নিয়ে একটা বড় পাথরের উপর হেলান দিয়ে বসে আছে অনির্বাণ। হাতের টর্চটা একবার জ্বালাচ্ছে, একবার নেভাচ্ছে। অনির্বাণ হঠাৎ দেখে চারিদিক থেকে জোনাকি পোকা উড়ে এসে ঘরটা দিনের আলোর মতো উজ্জ্বল করে দেয়। চারিদিকে রং বেরঙের প্রজাপতি ডানা মেলে উঠতে থাকে। চারিদিকে যেন পুষ্প বৃষ্টি হতে থাকে। গোলাপের পাপড়িতে সমস্ত মেঝে ভরে ওঠে। সুমধুর আতরের গন্ধে সারা ঘর ভরে ওঠে। অনির্বাণ ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে। সে নিজেকে চিমটি কেটে একবার নিজেকে পরীক্ষা করে দেখে নেয়। না, এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। অনির্বাণ বুঝতে পারে কফিনের বন্ধ ঢাকনা আস্তে আস্তে নিজে থেকেই খুলে যায়, আর সেই কফিন থেকে উঠে আসে এক অপ্সরা রানী। পরীর মতো সুন্দর তার চোখ। তার চোখে চোখ রাখলে যেন শরীরের সব কষ্ট ভুলে থাকা যায়। এত অপরূপ, এত সুন্দর, এত লাবণ্যময় নারী অনির্বাণের সারা শরীরে ভালোবাসার এক শিহরণ জাগিয়ে দেয়। এই সেই নারী, যে নারীকে অনির্বাণ বারবার তার স্বপ্নে দেখে এসেছে। জোসেফ, জোসেফ, আমি জোসেফ নই, আমি অনির্বাণ। আপনি ভুল করছেন। জোসেফ, ভুল আমি করিনি, ভুল তুমি করছো জোসেফ। তোমার ভুল করাটাই স্বাভাবিক। শোনো তাহলে, আজ থেকে 1000 বছর আগেকার কথা। আজ থেকে 1000 বছর আগেকার কথা। তুতেনখামানের 2 পুত্র ছিল, জোসেফ ও আফ্রিদি। তুতেনখামান তার বড় ছেলে জোসেফকেই সিংহাসনে বসিয়েছিলেন। জোসেফ ও আফ্রিদি 2 ভাইয়ের মধ্যে ছিল যেমন গাঢ় বন্ধুত্ব, তেমনি নিবিড় সম্পর্ক। এক কথায় বলতে গেলে হরিহর আত্মা ছিল দুজন দুজনকার। একে অপরের জন্য নিজের প্রাণ বলিদান দিতেও পিছু পা হতো না। তুতেনখামান এই 2 সন্তানকে নিয়ে খুব গর্ব অনুভব করতেন। ছোট ছেলেকে তিনি মন্ত্রিসভার দায়িত্ব দিয়েছিলেন। মিশর রাজ্যের মধ্যেও শান্তি শৃঙ্খলা ও প্রজাদের মধ্যে সুখ শান্তি বিরাজমান ছিল। সিগাল দেবতার মন্দিরের পুরোহিতের মেয়ে ছিল নাফরাতি। নাফরাতিকে ভালোবাসত জোসেফ। তাদের ভালোবাসা ছিল নীলনদের জলের মতনই পবিত্র, গোলাপের মতনই সুন্দর, আর আত্মার মতনই স্বচ্ছ। এই ভালোবাসা শুধুমাত্র জোসেফের জীবনেই নয়, মিশরের রাজ্যেও এক কাল নেমে আসে। এই ভালোবাসা মিশর রাজ্যকে এক অন্ধকার রাস্তার মোড়ে নিয়ে যায়। ভারতের সাথে মিশরের সেই সময় ব্যবসা বাণিজ্য চলত। বাণিজ্যের সম্পর্ক 2 দেশের মধ্যে খুবই ভালো ছিল। হঠাৎ কি হলো কে জানে, একদিন মিশরের সমস্ত বণিক যারা ভারতে বাণিজ্য করতে গিয়েছিল তাদের মৃতদেহ ঘোড়ার পিঠে চেপে মিশরের রাজ্যে ফেরত আসে। প্রজাবৎসল সম্রাট জোসেফের মাথা গরম হয়ে যায়। ঈগল মারফত চিঠি পাঠিয়ে রাজস্থানের রাজা দলবীর সিংয়ের কাছে এই নির্দয় হত্যার কারণ জানতে চাওয়া হয়। পরের দিনই পায়রা মারফত এই চিঠির উত্তর আসে। রাজা দলবীর সিং জানায় মিশরের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক খুব মধুর, কিন্তু বিশ্বাস করেন এই নির্দয়হীনতার কাজ কোনো রাজপুত করতে পারে না, কারণ বাইরে থেকে আগত মানুষকে আমরা ভগবানের মতনই শ্রদ্ধা করি, আর এই হীনমনতার কাজ কোনো রাজপুত করতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে সম্রাট, আমরা আপনাদের দেশের কোনো বণিককে হত্যা করিনি। এই চিঠিটা আগুনে ঘি দেওয়ার মতো কাজ করে। সম্রাট জোসেফ তার পরের দিনই বিশাল রণংদেহী সেনা নিয়ে রাজস্থান আক্রমণ করেন। বিশাল যুদ্ধ হয়, 3 দিন পর্যন্ত যুদ্ধ চলে। শেষ পর্যন্ত সম্রাট জোসেফ এই যুদ্ধে জয়ী হয়। পূর্ণিমার রাত, আকাশে বড় চাঁদ কালো মেঘের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধের ক্লান্ত সৈনিক যে যার নিজের তাঁবুতে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ রাত্রির দ্বিপ্রহরক্ষণে তরোয়ালের আওয়াজের শব্দে সমস্ত সেনার ঘুম ভেঙে যায়।
তারা দেখে জোসেফ ও আফ্রিদি তরোয়াল নিয়ে দুই দাদা ভাই মরণ খেলায় মেতে উঠেছে। দুজনের সাথে খুব বীর বিক্রমে যুদ্ধ করছে, একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছে। সেনারা এই যুদ্ধে বাধা দিতে চাইলে সম্রাট ও তার ভাই আফ্রিদি নিষেধাজ্ঞা দিয়ে সমস্ত সেনাদের দূরে সরিয়ে দেয়। সেনারা সম্রাটের আদেশ পেয়ে দর্শকের মতনই যুদ্ধ দেখতে থাকে। তাদের মনেও একটা বিরাট বড় প্রশ্ন জাগে, প্রাণের থেকেও প্রিয় দুই ভাইয়ের মধ্যে হঠাৎ কি হলো যে আজ তারা মরণ খেলায় মেতে উঠেছে। আফ্রিদির ধারালো তরোয়াল জোসেফের শরীর ভেদ করে দেয়। জোসেফ মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভারতের মাটিতেই তাকে মমি করে কবর দেয়া হয়। তার কফিনের উপর সোনার মোহর ছড়িয়ে দেয়া হয়। মিশরে এসে আফ্রিদি মিশরের সিংহাসন দখল করে। তার বাবা তুতেনখামান এ বিষয়ে প্রতিবাদ করলে আফ্রিদি তার বাবাকে কারাগারে বন্দি করে দেয়। আফ্রিদি নাফরাতিকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসত, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখত, তাকে নিঘা করতে চাইতো, তাকে জীবনসঙ্গিনী করার ইচ্ছা ছিল তার। কিন্তু তার পথের কাঁটা ছিল তারই বড় ভাই জোসেফ। তাই আফ্রিদি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য, নাফরাতিকে পাওয়ার জন্য কূটনৈতিক এক ষড়যন্ত্র করে মিশরের সমস্ত বণিককে খুন করে আর তার দোষ চাপিয়ে দেয় রাজস্থানের রাজা দলবীর সিংয়ের ওপর। মিশরের রাজ্য থেকে জোসেফকে বার করে ভারতের মাটিতে এনে সুপরিকল্পিতভাবে হত্যা করে নিজেই মিশরের সিংহাসনে বসে। আফ্রিদি জানত যে সে যদি একবার সম্রাট হতে পারে তাহলে সব কিছুই তার ইচ্ছাধীন হবে। মিশরের সাম্রাজ্যের ক্ষমতাও সে হাতে পাবে, আবার তার ভালোবাসা নাফরাতিকেও পাবে। ভালোবাসায় অন্ধ হয়ে কূটনৈতিক বুদ্ধির জোরে আফ্রিদি মিশরের সম্রাট হতে পেরেছিল ঠিকই, কিন্তু নাফরাতিকে পায়নি। নাফরাতি আফ্রিদির করা সব ষড়যন্ত্রের কথা জানতে পারে। আফ্রিদির সাথে নাফরাতির বিয়ের দিনই শিয়াল দেবতার মন্দিরে সে আত্মহত্যা করে। শিয়াল দেবতার মন্দিরে তরোয়াল দিয়ে নিজের হৃৎপিণ্ড কেটে শিয়াল দেবতাকে অর্পণ করে। আর সে মনে মনে বলে, যতদিন না তার জোসেফ তার কাছে ফিরে আসছে ততদিন মৃত্যু যেন তাকে ছুঁতে না পারে। সেই দিনই নাফরাতির মৃত্যু ঘটেছিল ঠিকই, কিন্তু নাফরাতির আত্মার মধ্যে এক অলৌকিক শক্তি যোগ হয়েছিল। যতদিন না তার মনোবাঞ্ছা পূর্ণ হবে ততদিন এই নাফরাতির আত্মার মুক্তি হবে না। এটাই শিয়াল দেবতার আশীর্বাদ ছিল তার উপর। যেহেতু ভারতের মাটিতে মৃত্যু ঘটেছিল জোসেফের, তাই 1000 বছর পর অনির্বাণ হয়ে জোসেফের আবার পুনর্জন্ম হয়। আর অনির্বাণ যে মমির পরীক্ষা নিরীক্ষা করছে সেই মমিটাই হলো তার আগের জন্মের শরীর জোসেফ। আফ্রিদি ভেবেছিল রাজা হলেই হয়তো সে সব কিছু পাবে, তাই কূটনৈতিক বুদ্ধির জোরে সে ভালোবাসাকে পাওয়ার জন্য, নাফরাতিকে পাওয়ার জন্য সিংহাসন অধিকার করতে পেরেছিল ঠিকই, কিন্তু নাফরাতিকে সে পায়নি। কারণ গলায় তরোয়াল রেখে ভালোবাসা আদায় করা যায় না। এটাই ছিল তার কাছে তার জীবনের সব থেকে বড় শাস্তি। আফ্রিদি মিশরের সম্রাট থাকাকালীন জোসেফের নামের সমস্ত লিপি নষ্ট করে দেয়। ইতিহাসের পাতায় এই কলঙ্কিত ভালোবাসার গল্প যাতে কেউ না জানতে পারে তার জন্য সব লিপি নষ্ট করে দিয়েছিল। কিন্তু এই ভালোবাসার ব্যথার গল্প নিয়ে 1000 বছর ধরে মমির মধ্যে অপেক্ষা করছিল এই নাফরাতি। এর ঠিক 3 দিন পর জন মিল্টন তার সহকর্মী ও তার পোষা কুকুর রকিকে নিয়ে নেফরাতির পিরামিডের ভিতরে প্রবেশ করে। পিরামিডের শেষ প্রান্তে বন্ধ কফিনের সামনে এসে উপস্থিত হয় তারা, কিন্তু জন মিল্টন কোথাও অনির্বাণকে দেখতে পায় না। কফিনের ঘরের সামনে একটা বড় পাথরের কাছে অনির্বাণের ব্যাগ ও একটা ডায়েরি পড়ে থাকতে দেখে, আর ঠিক তার পাশেই পড়েছিল অনির্বাণের একটা বুট। জন মিল্টন অনির্বাণের বুটটা রকির নাকের কাছে ধরে। রকি সেই জুতোটা
একবার ঘাড় নিয়েই কফিনের কাছে জোরে জোরে চিৎকার করতে থাকে আর নখ দিয়ে সেই কফিনটা জোরে জোরে আঁচড় মারতে থাকে। জন মিল্টন ও তার সহকর্মী ওই কফিনের শক্ত ঢাকনিটিকে অনেক কষ্ট করে প্রায় আধ ঘন্টা সময় নিয়ে খুলতে সক্ষম হয়। জন মিল্টন ও তার সহকর্মী দেখতে পায় একটা পুরনো মমির পাশে অনির্বাণ শুয়ে আছে। তার মুখে ফুটে রয়েছে এক আনন্দময় হাসির পরিতৃপ্তি। অনেকক্ষণ ধরে নোটিশ করলে বোঝা যায় যে অনির্বাণ মৃত। জন মিল্টনের কেরিয়ারে এমনি কোনো দিন ঘটনা ঘটেনি, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি বার করতে পারেননি। জন মিল্টন অনির্বাণের সেই ডায়েরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকে। এই ডায়েরির মধ্যে অনির্বাণ তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে লিখে রেখে গেছে। জন মিল্টন এই ঘটনার পর প্রত্নতত্ত্ববিদের কাজ ছেড়ে আমেরিকায় চলে আসে। জন মিল্টনের মনে অনির্বাণের এই ঘটনাটা তাকে খুব মর্মাহত করে। অনির্বাণের এই জীবনীটা নিয়ে তার পূর্বজন্মের ভালোবাসা, জোসেফ ও নেফরেতির প্রেম কাহিনী নিয়ে জন মিল্টন তুতেন খামানের সন্ধানে বলে একটা গল্পের বই লেখে, যে গল্পের বই আমেরিকা সহ সারা বিশ্বকে তোলপাড় করে দেয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প পাঠে সংখ্যা নারায়ণ, নেফরেতির বিশেষ চরিত্রে রয়েছেন রীতা ঘোষ। বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।